সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গতদিন নতুন একটি অধ্যায় শুরু করেছি আমি, সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আজকে এইটির দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। আজকে অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার আগে অঙ্ক, এই অধ্যায়ের অঙ্ক কেমন আসে, অঙ্কের কয়টি অংশ থাকে, অঙ্কের কয়টি পার্ট থাকে, সেই বিষয়গুলো একটা অঙ্কে আমরা দেখে নিই। তারপরে আমরা বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে মূলত আমি দুটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটি হচ্ছে কিভাবে মূলধন তহবিল নির্ণয় করতে হয় বা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়, এবং কিভাবে আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী কিভাবে নির্ণয় করতে হয়, কোথা থেকে কি তথ্যগুলো আসে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখে নিই একটি অঙ্ক কিভাবে তার মানে কোন কোন অংশে কি থাকে একটু আমরা দ্রুতই দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে খেয়াল করো, একটি অঙ্ক আছে। এটি আজকের সমাধান আমরা করব না, তবে কোথা থেকে কি আসে সেটি দেখাবো। তাহলে এখানে একটি সমস্যা দেখো, 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সিপাহীপাড়া স্পোর্টিং ক্লাবের প্রাপ্তীয় প্রদান হিসাব নিম্নে দেওয়া হলো। এরপরে এখানে একটি প্রাপ্তীয় প্রদান আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, প্রাপ্তীয় প্রদান হিসাবে দুটি বিষয় আমি তোমাদের এখানে খেয়াল করতে বলছি। সেটি হচ্ছে, প্রথমেই দেখো প্রাপ্তির দিকে থাকে উদ্বৃত্ত, অর্থাৎ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত থাকে, এবং প্রদানের দিকে দেখো সবার শেষে আছে সমাপনী নগদ উদ্বৃত্ত। এটি খুবই জরুরি দেখা। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখো একটি প্রাপ্তীয় প্রদান হিসাব থাকবে, ডেবিট দিকে থাকবে প্রাপ্তিগুলো। তাহলে এবং সবার প্রথমেই অবশ্যই প্রাপ্তির দিকে সবার প্রথমে থাকবে নগদ উদ্বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা খেয়াল রাখবো। এরপর রয়েছে প্রবেশ ফি, চাঁদা, আপ্যায়ন হতে মুনাফা, বিনিয়োগের সুদ। এরপরে কি কি থাকে সেগুলো তোমাদের গতদিন আমি বলেছি। সেটি হচ্ছে ডেবিট দিকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্তের সাথে সাথে থাকবে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। এরপরে এইদিকে প্রদানের দিকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে বেতন, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ ব্যয়, প্রাঙ্গণ কর, মেরামত, ছাপা খরচ এবং উদ্বৃত্ত। অর্থাৎ সবার শেষে থাকবে নগদ উদ্বৃত্ত প্রদানের দিকে। এরপরে কি কি থাকবে সেগুলো নিয়ে আমি গতদিন বলেছি। সেটা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়। সেখানে অনেক সময় চলতি সালের, বিগত বছরের বা অগ্রিমও থাকে, সেগুলো নিয়ে পরে আমরা কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো, ঠিক প্রাপ্তীয় প্রদানের নিচেই ইমিডিয়েট নিচে লেখা থাকে, বছরের শুরুতে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল নিম্নরূপ। অর্থাৎ এই যে এখানে দেখো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। এই প্রাপ্তীয় প্রদান হিসাব মূলত শুধুমাত্র নগদ প্রাপ্তি, নগদ প্রদান আসবে। অন্যান্য সম্পত্তি, অন্যান্য দায় কিন্তু কারবারে থাকতে পারে, সুতরাং সেগুলো কিন্তু নিচে আসবে। যেগুলো খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, তাহলে এখানে অবশ্যই প্রাপ্তীয় প্রদানের ঠিক ইমিডিয়েট নিচে প্রতিষ্ঠানের অন্যান্য সম্পত্তি যদি থাকে বা দায় থাকে, যেগুলো নগদ নয়, যেগুলো সম্পত্তি এবং দায়, সেরকম যদি কিছু থাকে তবে সেগুলা প্রাপ্তীয় প্রদানের ঠিক নিচে বসবে। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তীয় প্রদান হিসেবে শুধু থাকবে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। তাহলে দেখি এদিকে, বছরের শুরুতে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল নিম্নরূপ: প্রাঙ্গণ 80,000 টাকা, 5% বিনিয়োগ 8,000 টাকা, খেলাধুলা সরঞ্জাম 6,500 টাকা এবং আসবাবপত্র 12,500 টাকা। তাহলে এগুলা ছিল ক্লাবের অন্যান্য সম্পত্তি 1 তারিখে। এরপরে দেখি আমরা শিক্ষার্থী অন্যান্য তথ্যাবলী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে কি থাকলো? প্রাপ্তীয় প্রদান হিসাব, তার নিচেই প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পত্তি ও দায় যদি থাকে তবে সেগুলো থাকবে। এরপরে অন্যান্য তথ্যাবলী, এগুলো সমন্বয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে প্রাঙ্গণ কর 350 টাকা বিগত বছরের, পক্ষান্তরে চলতি বছরের প্রাঙ্গণ কর 100 টাকা বকেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদিকে যদি খেয়াল করি, তাহলে প্রদানের দিকে দেখি প্রাঙ্গণ কর আছে 800 টাকা, প্রাঙ্গণ কর আছে 800 টাকা। এখানে বলা আছে প্রাঙ্গণ কর 350 টাকা বিগত বছরের, পক্ষান্তরে চলতি বছরের প্রাঙ্গণ কর 100 টাকা বকেয়া আছে। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলছি শিক্ষার্থী বন্ধুরা। খালি এতটুকু দেখে রাখো, সেটি হচ্ছে যে এখানে প্রাঙ্গণ কর আছে 800 টাকা। এই 800 টাকার ভেতরে বিগত বছরের প্রাঙ্গণ কর আছে 350 টাকা এবং চলতি সালের প্রাঙ্গণ কর 100 টাকা এখনো বকেয়া আছে। এগুলো কোথায় কি যায় সেগুলো নিয়ে আজকে কথা বলবো। মূলত প্রদত্ত মজুরি 300 টাকা বিগত বছর, পক্ষান্তরে চলতি বছরের মজুরি 200 টাকা বকেয়া আছে। এই যে এখানে দেখো, প্রাঙ্গণ রক্ষকের মজুরি 1500 টাকা, এর ভেতরে 300 টাকা আছে বিগত বছরের। অর্থাৎ বিগত বছরের মজুরি কেন এই বছরে দেওয়া হলো?
তার মানে বিগত বছরে এই মজুরিটা দেওয়া হয়েছিল না, বকেয়া ছিল। এরপরে 3 নম্বর দেখো, মোট প্রাপ্ত চাঁদা 1500 টাকা। এখানে দেখো লেখা আছে মোট প্রাপ্ত চাঁদা 1500 টাকা 2018 সালে। মোট প্রাপ্ত চাঁদার 1500 টাকা 2018 সালে, অর্থাৎ এখানে চাঁদা রয়েছে 12,500 টাকা। এর ভেতরে 1500 টাকা বা 1500 টাকা কিন্তু 18 সালের, অর্থাৎ আমরা কিন্তু এই প্রাপ্তীয় প্রদান হিসাবটি এটি কিন্তু 19 সালে 2019 সালের এটি প্রাপ্তীয় প্রদান হিসাব। এখানে 2018 সালের 1500 টাকা এর মধ্যে রয়েছে। তার মানে কি 2018 সালে এই 1500 টাকা চাঁদা পাওয়া গিয়েছিল না, অনাদায়ী ছিল, যেটি 19 সালে পাওয়া গিয়েছে। তারপরে বলছে 750 টাকা 2020 সালে, তার মানে আগামী বছরের চাঁদাও আমরা এই বছরে পেয়েছি 750 টাকা। চলতি সালে চাঁদা বাবদ 1250 টাকা অনাদায়ী রয়েছে। এই 4 আসবাবপত্রের উপর 10%, খেলাধুলার ও সরঞ্জামের উপর 20% অবচয় ধার্য করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বললাম অঙ্কের সমাধান আজকে আমরা করব না, আমি তোমাদের একটি মানে অঙ্ক কেমন করে থাকে, কি কি থাকে সেটি দেখানোর জন্যই মূলত এই আজকের এই অঙ্কটি তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। তাহলে আমরা দেখলাম কি যে একটি প্রাপ্তীয় প্রদান হিসাব থাকবে, ঠিক ইমিডিয়েট তার নিচে কিছু প্রারম্ভিক সম্পত্তি এবং দায় থাকবে কারবারে, তারপরে অন্যান্য তথ্যাবলী বা সমন্বয়গুলো দেয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এই একটি অঙ্ক আমরা দেখালাম তোমাদেরকে। এখন আমি তোমাদের আজকে যে সকল টপিক নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। এই অঙ্কটির সমাধান আগামী দিন আমরা করাবো। আজকে তাহলে আমি কথা বলবো কিভাবে আমরা মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব সে বিষয় নিয়ে। মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন, এটি মূলত আজকে আমরা নিয়ে কথা বলবো। প্রথমে মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দুটি দিক এরকম থাকবে, তোমরা লক্ষ্য করো। সেটি হচ্ছে এদিকে হচ্ছে দায়, টাকা, সম্পদ, টাকা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আবার এদিকে সম্পদ, টাকা, দায়, টাকা এমনটিও চাইলে লিখতে পারবে। তাহলে মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন, তোমরা জানো প্রারম্ভিক মূলধন বললে তোমরা সহজে এটা বুঝে যাবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে মূলত আমরা এই মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখি এর সম্পদের দিকে কি কি বসে। তাহলে প্রথমে বসবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত এটি কোথা থেকে আসবে শিক্ষার্থী বন্ধুরা? সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে এটি আসবে। তোমরা খুবই মনোযোগের সাথে দেখো। তাহলে সম্পদের দিকে প্রথমে কি বসবে? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বসবে, যে কোথা থেকে আসবে? প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আসবে। এরপরে আসবে প্রতিষ্ঠানের অন্যান্য প্রারম্ভিক সম্পদ। এটা কোথা থেকে আসবে? শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমি তোমাদের দেখিয়েছি এটা কোথায় থাকে, প্রারম্ভিক সম্পদ। এটা থেকে প্রাপ্তি ও প্রদান হিসাবের নিচে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে কি লিখলাম? প্রথমেই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত থাকবে, যেটি প্রাপ্তি ও প্রদান হিসাবে শুরুতে থাকবে প্রাপ্তির দিকে। প্রতিষ্ঠানের অন্যান্য প্রারম্ভিক সম্পদ, এটা কোথায় থাকবে? প্রাপ্তি ও প্রদান হিসাবে নিচে থাকবে, ইমিডিয়েট নিচে। তোমাদের একটু আগে আমি এটি দেখিয়েছি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে বিগত বছরের অনাদায়ী আয়। শিক্ষার্থী বন্ধুরা, সেটি একটু আগে আমি তোমাদের দেখিয়েছি। এই কারণে আমি কিন্তু মূলত অঙ্কটা তোমাদের একটু আগে দেখিয়েছি। সেটি হচ্ছে, দেখেছো তোমরা যে চাঁদার মধ্যে আমরা দেখেছি যে চাঁদা ছিল 12,500 টাকা। এর মধ্যে
বিগত বছরের চাঁদা আমরা পেয়েছিলাম 1500 টাকা, 1500 টাকা। তার মানে কি এই চাঁদা বিগত বছরে অনাদায়ী ছিল, বকেয়া ছিল, যেটি আমরা এখন পেয়েছি। তাহলে বিগত বছরের অনাদায়ী আয় আমাদের প্রারম্ভিক সম্পদ। ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে আসবে? এটি প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে আছে, প্রাপ্তি ও প্রদান হিসাব অথবা সমন্বয় থেকে আসবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে কি লিখেছি? বিগত বছরের অনাদায়ী আয়, এটাও কিন্তু প্রারম্ভিক সম্পদ। বিগত বছরের অনাদায়ী আয় প্রারম্ভিক সম্পদ, এটা কোথায় দেওয়া থাকবে? এটি প্রাপ্তি ও প্রদান হিসাবে থাকবে, আবার সমন্বয়ে বলা থাকবে, আবার সমন্বয়ে বলাও না থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা কেমন দেখো, অনেক সময় প্রাপ্তির দিকে লেখা থাকে এরকম চাঁদা। মনে করো আমরা 2018 সালের অঙ্ক করছি, লেখা আছে 2017, 2018, 2019। আমরা অঙ্ক করছি 2018 সালের, কিন্তু 17 সালের চাঁদা দেখা যাচ্ছে 2000 টাকা আমরা এই বছরে পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিগত বছরের অনাদায়ী আয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে এরকম ভাবেও থাকতে পারে, সেটা আমরা অঙ্ক করার সময় দেখব। এরপরে দেখি আমরা, সেটি হচ্ছে বিগত বছরে অগ্রিম প্রদত্ত অগ্রিম, বিগত বছরে প্রদত্ত অগ্রিম খরচ, বিগত বছরে প্রদত্ত অগ্রিম খরচ, এটিও থাকবে প্রাপ্তি ও প্রদান হিসাবে থাকবে, প্রাপ্তি ও প্রদান হিসাবে থাকবে, অথবা সমন্বয় থাকতে পারে লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সম্পদের দিক পেয়ে গেলাম। সম্পদের দিক কি কি পেলাম এবং কোথা থেকে আসবে সেটাও লেখা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দেখলাম আমরা? যে সম্পদের দিকে থাকবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, যেটা প্রাপ্তি ও প্রদান হিসেবে থাকবে প্রাপ্তির দিকে। প্রতিষ্ঠানের অন্যান্য প্রারম্ভিক সম্পদ, যেটা থাকবে কোথায়? প্রাপ্তি ও প্রদান হিসেবে নিচে থাকবে। বিগত বছরের অনাদায়ী আয়, যেটি কোথায় থাকবে? প্রাপ্তি ও প্রদান হিসেবে থাকবে, সমন্বয়ে উল্লেখ থাকতে পারে। বিগত বছরের প্রদত্ত অগ্রিম খরচ, অর্থাৎ কি? এ বছরের কোন খরচ যদি বিগত বছরে পরিশোধ করা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেটি কোথায় থাকবে? সেটা মূলত থাকবে প্রদানের দিকে অথবা সমন্বয়, কারণ লিখিত প্রাপ্তি ও প্রদানে থাকবে এবং সমন্বয়ে থাকতে পারে। তাহলে এই ছিল সম্পদের দিক শিক্ষার্থী বন্ধুরা। এবার যদি আমরা দায়ের দিক দেখি, দায়ের দিকে কি কি থাকবে? তাহলে দায়ের দিকে থাকবে যে বিগত বছরের বকেয়া খরচ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দেখছি আমরা? বিগত বছরের বকেয়া খরচ, এটা কোথায় থাকবে? এটা আসবে হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে থাকবে, প্রাপ্তি ও প্রদান হিসাব বা সমন্বয়ে বলা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিগত বছরের বকেয়া খরচ, যেমন একটু আগে তোমাদের যে অঙ্কটা আমি দেখিয়েছি, সেখানে লেখা ছিল প্রদত্ত মজুরি 300 টাকা বিগত বছরে। তার মানে বিগত বছরের বকেয়া খরচ এই বছর পরিশোধ করা হয়েছে, এটি কিন্তু বিগত বছরের বকেয়া খরচ, এটা প্রারম্ভিক দায়। এরপরে যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি? প্রারম্ভিক প্রতিষ্ঠানের প্রারম্ভিক দায়, সরাসরি এটি থাকতে পারে। প্রতিষ্ঠানের প্রারম্ভিক দায়, এটি প্রাপ্তি ও প্রদান হিসাবে নিচে দেওয়া থাকবে, প্রাপ্তি ও প্রদান হিসাবে নিচে থাকে। তাহলে আমরা কি দেখলাম? সরাসরি প্রতিষ্ঠানের যদি কোনো দায় থাকে, বা অনেক সময় বিভিন্ন ধরনের তহবিল দেয়া থাকতে পারে, বৃত্তি তহবিল বা ত্রাণ তহবিল বা বিশেষ কোনো তহবিল যদি থাকে, সেগুলো দেয়া থাকবে অঙ্কের নিচে। এরপরে হচ্ছে বিগত বছরে প্রাপ্ত অগ্রিম আয়। শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এই বছরের কোন আয় বিগত বছরে যদি প্রাপ্ত হয়ে থাকে, মানে আগের বছরে যদি পেয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে প্রারম্ভিক দায়। এটি থাকবে সবসময়
এটি সবসময় সমন্বয়ে থাকবে, সমন্বয়ে থাকবে। এই তাহলে দায়ের দিকে কিন্তু হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি দেখলাম আমরা? তাহলে আমাদের মূলধন তহবিল করা খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ। তারপর আমরা কি করব? সম্পদের দিক যোগ করব। সম্পদের দিক যোগ করে আমরা দায়গুলো বিয়োগ করে এখানে আমরা পার্থক্য নির্ণয় করব। নির্ণয় করে আমরা পেয়ে যাব মূলধন তহবিল। তাহলে কি দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে করে আমরা মূলধন তহবিল নির্ণয় করব? সেটি হচ্ছে কি, এর সম্পদ দিকে প্রথমে বসবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটি প্রাপ্তি ও প্রদান হিসাবে থাকবে প্রাপ্তির দিকে। প্রতিষ্ঠানের অন্যান্য প্রারম্ভিক সম্পদ কোথায় থাকবে? প্রাপ্তি ও প্রদান হিসাবে নিচে থাকবে, ওখান থেকে নিয়ে আসতে হবে। বিগত বছর অনাদায়ী আয়, এটা কোথায় থাকবে? প্রাপ্তি প্রদান হিসাবে এবং সমন্বয়ে বলা থাকতে পারে। বিগত বছরের প্রদত্ত অগ্রিম খরচ, এটা কোথায় থাকবে? প্রাপ্তি ও প্রদান হিসাবে থাকবে, সমন্বয়ে বলা থাকতে পারে। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে বিগত বছরের বকেয়া খরচ, এটি কোথায় থাকবে? প্রাপ্তি ও প্রদান হিসেবে থাকতে পারে, সমন্বয়ে থাকতে পারে। খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, বিগত বছরের বকেয়া খরচ দায়ের দিকে, বিগত বছরের বকেয়া খরচ এর প্রারম্ভিক দায়, এটি প্রাপ্তি ও প্রদান হিসেবে থাকবে এবং সমন্বয়ে বলা থাকতে পারে। প্রতিষ্ঠানের প্রারম্ভিক দায়, অর্থাৎ যেমন প্রারম্ভিক কিছু সম্পদ ছিল, ঠিক একই রকম ভাবে প্রারম্ভিক কিছু দায় থাকতে পারে যেটি প্রাপ্তি ও প্রদান হিসেবে নিচে থাকবে, যে প্রাপ্তি ও প্রদান হিসেবে নিচে থাকে। বিগত বছরের প্রাপ্ত অগ্রিম আয়, অর্থাৎ এই বছরের আয় বিগত বছরে পেয়েছিল এমন যদি কোনো আয় থাকে, সেটি সমন্বয়ে শুধু থাকবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখতে হবে, সেটি সমন্বয়ে থাকবে, সেক্ষেত্রে সেটি কিন্তু প্রারম্ভিক দায় হবে। এরপরে কি করবো আমরা? তাহলে আমরা এভাবে করে সহজে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, সম্পদ যোগ করব, দায় বিয়োগ করে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে পারবো। এরপরে দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয় ব্যয় হিসাব কেমন করে বা কোথা থেকে কোন তথ্য আসবে, এটি অত্যন্ত সহজ, এটি প্রস্তুত করা খুবই সহজ। তাহলে আমি তোমাদের একটু দেখাই কিভাবে আয় ব্যয় হিসাব আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা এখানে, তাহলে আয় ব্যয় হিসাব ওপরে মনে করো লিখলাম হচ্ছে আয় ব্যয় হিসাব, আবার বিবরণীর মতো করা যাবে। এদিকে ডেবিট থাকে, যেদিকে থাকে ব্যয় সমূহ, এদিকে আয় সমূহ, এখানে থাকে ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা খুবই সহজ একটি বিষয় এটি, সেটি হচ্ছে মূলত আয়, একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়গুলো থাকে কোন দিকে? অঙ্কের যে উদ্দীপক থাকে সেখানে কিন্তু থাকে, তোমরা দেখেছো একটু আগে, সেটি থাকে প্রাপ্তির দিকে, প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তির দিকে। তাহলে এখানে মুনাফা জাতীয় আয় সমূহ আসবে, মুনাফা জাতীয় আয় সমূহ। আর একটু ভালো করে যদি লেখা হয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি, চলতি সালের মুনাফা জাতীয় আয় সমূহ, চলতি সালের মুনাফা জাতীয় আয় সমূহ। শিক্ষার্থী বন্ধুরা এটি আসবে কোথা থেকে? প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিক হতে, অর্থাৎ ডেবিট দিক থেকে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে কি দেখছি আমরা? আয় ব্যয় হিসাবের আয়ের দিকে যে তথ্য আসবে সেগুলো কোথা থেকে আসবে? সেগুলো আসবে সেখান থেকে আসবে শুধু চলতি সালের মুনাফা জাতীয় আয়, চলতি সালের মুনাফা জাতীয় আয়, এবং সেটা কোথা থেকে আসবে? প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিক হতে, অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিক থেকে। অনেক সময় আমরা বলে থাকি যে প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিক এবং আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিক। এই কথাটা সবসময় সঠিক নয়, কারণ প্রাপ্তির দিকে অনেক সময় মূলধন জাতীয় প্রাপ্তিও থাকে, আবার বিগত বছরের প্রাপ্তিও থাকে, তো আবার অগ্রিম প্রাপ্তিও থাকে। সুতরাং হুবহু এটি বলা সম্ভব নয়,
তাহলে কি বলা যায় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে চলতি সালের মুনাফা জাতীয় আয় যেগুলো প্রাপ্তির দিকে থাকবে শুধু সেগুলো এখানে আসবে। আর একমাত্র দফা যেটি সমন্বয় থেকে আসবে, একমাত্র দফা সেটি হচ্ছে কি বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ একমাত্র দফা যেটি প্রাপ্তির দিকে না থাকতেও পারে, অর্থাৎ সমন্বয় থেকে আসতে পারে, সমন্বয় থেকে আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি কথা বলছি, সেটি হচ্ছে কি তার খুব সহজে আয় ব্যয় হিসাব কিভাবে করে করতে পারি আমরা। তাহলে আয়ের দিকে আমরা যদি দেখি, তাহলে শুধুমাত্র আয়ের দিকে বসবে চলতি সালের মুনাফা জাতীয় আয়, যেগুলো কোথায় থাকবে, প্রাপ্তীয় প্রদান হিসেবে প্রাপ্তির দিকে থাকবে। তোমরা জানো যে এর সাথে সমন্বয়ের কিছু কার্যক্রম করতে হয়, সেটি জানো তোমরা, সেটি নিয়ে পরে আবার কথা বলবো। একমাত্র আয় যেটি প্রাপ্তির দিকে নাও থাকতে পারে, সমন্বয় থেকে আসতে পারে, সেটি হচ্ছে বিনিয়োগের সুদ। এরপরে প্রদানের দিকে যাই, ব্যয়ের দিকে যদি যাই আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ব্যয়ের দিকে চলতি সালের মুনাফা জাতীয় ব্যয় সমূহ, চলতি সালের মুনাফা জাতীয় ব্যয় সমূহ এগুলো কোথায় থাকবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের দিকে থাকবে, প্রদানের দিক হতে আসবে এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কোথা থেকে আসবে, প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের দিক থেকে আসবে। কি আসবে, চলতি সালের মুনাফা জাতীয় ব্যয়। অনেকে আবার বলে এরকম যে প্রাপ্তি ও প্রদান হিসাবে ক্রেডিট দিক, আয় ব্যয় হিসাবে ডেবিট দিক। কথাটা সম্পূর্ণরূপে সঠিক নয়। কারণ কি, প্রদানের দিকে অনেক সময় মুনাফা জাতীয় আয়ের ব্যয়ের সাথে বা প্রদানের সাথে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান থাকে, আবার চলতি সালের ব্যয় থাকে, বিগত বছরের ব্যয় থাকে, অগ্রিম বা আগামী বছরের ব্যয়ও অনেক সময় থাকে। তো যার ফলে এটি এভাবে করে বলা ঠিক নয় বা বলা যাবেও না। তাহলে কি বলতে হবে, সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রদানের দিকে যে সকল চলতি সালের মুনাফা জাতীয় ব্যয়গুলো আছে সেগুলোই মূলত এখানে আমরা নিয়ে আসবো ব্যয়ের দিকে। সেটি হচ্ছে চলতি সালের মুনাফা জাতীয় ব্যয়, অনলি চলতি সালের। এর সাথে তোমরা জানো সমন্বয়ের কিছু কার্যক্রম আছে, সেটি হবে। আর একমাত্র ব্যয় যেটি সমন্বয় থেকে এখানে আসবে সেটি হচ্ছে অবচয়, কখনো কখনো ঋণের সুদও আসতে পারে, অবচয় ও ঋণের সুদ, অবচয় ও ঋণের সুদ যেটি সমন্বয় থেকে আসবে, সমন্বয় থেকে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আয় ব্যয় হিসাব কত সহজ। কারণ কি, মুনাফা জাতীয় আয় ব্যয় যেগুলো আমি সেই দফাগুলো আমি তোমাদের গত ক্লাসে লিখে দিয়েছি, তাহলে সেগুলো সহজেই তোমরা সেটা মনে রাখতে পারবে যে কোনগুলো মুনাফা জাতীয় আয় এবং কোনগুলো মুনাফা জাতীয় ব্যয়। এরপরে কি বলছি আমি, যে আয়ের দিকে আসবে শুধুমাত্র প্রাপ্তির দিক থেকে চলতি সালের মুনাফা জাতীয় আয়গুলো, তার সাথে সমন্বয়ের কিছু কার্যক্রম আছে তোমরা জানো। সেটি হচ্ছে যেমন কোন আয় যদি চলতি সালের আয় যদি বকেয়া থাকে তাহলে সেই আয়টি এই বছর আয়ের সাথে যোগ হয়, সেটা তোমরা জানো। এরপরে কি আসবে, একমাত্র আয় যেটি সমন্বয় থেকে আসবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে বিনিয়োগের সুদ। এবার ব্যয়ের দিকে যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখতে পাই চলতি সালের মুনাফা জাতীয় ব্যয় আসবে, যেটি কোথায় থাকবে, প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রদানের দিক হতে। এরপরে কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র একমাত্র খরচ যেটি সমন্বয় থেকে আসবে সেটি হচ্ছে কি অবচয় ও ঋণের সুদ। এই হয়ে গেল আয় ব্যয় হিসাব প্রস্তুত। এবার দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নরমালি যদি আয়ের দিক বড় হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আয়ের দিক যোগ করব, আয়ের দিক যোগ করব আমরা, যোগ করে আমরা যদি পার্থক্য পাই, তাহলে পার্থক্যটা আমরা পাবো হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়, সেটা পাবো এই জায়গায়। আবার যদি ব্যয়ের দিক বড় হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আয় অতিরিক্ত ব্যয়, সেটি পাবো ক্রেডিট দিকে।
তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুটোই দফা নিয়ে আমি কথা বললাম তোমাদের সাথে। সেটি একটি হচ্ছে কি কিভাবে আমরা সহজে মূলধন তহবিল নির্ণয় করতে পারবো এবং কোন কোন দফা সেখানে বসে, কোথা থেকে আসে। আর আয় ব্যয় হিসাব প্রস্তুত করার সময় আয় ব্যয় হিসাবের আয়ের দিকে কোন কোন দফা বসে, কোথা থেকে আসে, ব্যয়ের দিকে কোন কোন দফা বসে, কোথা থেকে আসে। তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা মূলধন হিসাব বা প্রারম্ভিক মূলধন আর আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে পারবে বলে আমি মনে করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার খুবই শীঘ্রই 1-2 দিনের মধ্যে আবার নতুন একটি ক্লাস, নতুন টপিক এবং অবশ্যই আগামী দিনে একটি অঙ্কের সমাধান সহ তোমাদের দেখাবো। তখন তোমাদের আরো এই বিষয়গুলো পরিষ্কার হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।